আহমেদের জীবনকে ঘিরে এবং হুমায়ুন আহমেদের পরিবারের কিছু সদস্যের চরিত্র ছবিটিতে উঠে এসেছে, যার মধ্যে আমিও আছি। খবরটি আমাকে বিস্মিত করে। তার পরপরই বাংলাদেশ এবং ভারতের প্রধান প্রধান সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানতে পারি যে আলোচ্য ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, ছবির মূল চরিত্রের অভিনয় শিল্পী ইরফান খান শুটিংয়ের আগে হুমায়ুন আহমেদের প্রচুর ভিডিও দেখেছিলেন এবং সেগুলো দেখেই হুমায়ুন আহমেদের কথাবার্তা বলার ধরন এসব নিয়ে হোমওয়ার্ক করেছিলেন। এই যে আনন্দবাজারের সেই রিপোর্টটা, যদি কেউ না দেখে থাকেন আমার কাছে কপি আছে, আমি দিতে পারি। ছবির আরেক শিল্পী পার্ণ মিত্র তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেন যে তার অভিনীত চরিত্রের নাম মেহের আফরোজ শাওন। সেই স্ট্যাটাসটা এখানে আছে, এটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। যদিও কিছুক্ষণ পর সম্পাদনা করে তিনি স্ট্যাটাসটি পরিবর্তন করেন। সঙ্গত কারণেই আমি আশঙ্কা বোধ করি, কেননা ছবিটির পরিচালক তার কোনো মন্তব্যেই ছবিটির সাথে হুমায়ুন আহমেদের জীবনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেননি। আমার আশঙ্কা আরো প্রবল হয় যখন ডুব ছবির অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী তার সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন যে ডুব হুমায়ুন আহমেদেরই জীবন কাহিনী, এবং এটার আরো অনেকগুলো কপি আছে। তার সাক্ষাৎকার থেকে ছবির কাহিনীর যে সারসংক্ষেপ জানা যায় তা হুমায়ুন আহমেদের জীবনের কিছু বিতর্কিত অংশ, যার সত্যতা নিয়ে বিভ্রান্তি আছে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের তথা বাংলাদেশের একজন কিংবদন্তি লেখক, তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার মানে কি এই যে তাকে নিয়ে মন গড়া কাহিনী চিত্র বানিয়ে ফেলা যাবে? হুমায়ুন আহমেদ নাম বদলে চরিত্রের অন্য যেই নামই দেয়া হোক, সেই চরিত্র যদি হয় বাংলাদেশের একজন জনপ্রিয় লেখকের, যিনি আবার চলচ্চিত্র নির্মাণ করেন, সংসার জীবনে যার দুটি অধ্যায় আছে এবং ক্যান্সার আক্রান্ত হয়েই যিনি জীবন অবসান করেছেন, সেটা কার জীবন এটি বুঝতে দর্শকের কোনো গবেষণা করবার প্রয়োজন পড়ে না। তার জীবনের অনেক গল্পই পাঠক দর্শকদের জানা। সেই সত্য গল্পের সাথে কিছু বিভ্রান্তিমূলক তথ্য এবং তাকে নিয়ে ট্যাবলয়েড পত্রিকার কিছু চটকদার গুজব জুড়ে দিয়ে কেউ যদি কোনো ছবি বানান, সেটা কি নৈতিক? চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। দর্শকদের মাঝে অনেক হুমায়ুন ভক্ত আছেন। নতুন প্রজন্মের এমন অনেক দর্শকও আছেন যারা হুমায়ুন আহমেদ পড়া শুরু করেছেন মাত্র। ছবিটি দেখে তারা ভুল তথ্য পাবেন হুমায়ুন আহমেদকে নিয়ে, এবং এই বিভ্রান্তিকর তথ্যে ভরা কাহিনী চিত্রটি পরবর্তীতে হুমায়ুন আহমেদের জীবনী হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপিত হবে। হুমায়ুন এবং আমার দুটি ছোট সন্তান আছে, তাদেরও ভবিষ্যৎ আছে। বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে তারা কেন বিব্রতকর পরিস্থিতিতে পড়বে? এই সব বিবেচনায় হুমায়ুন আহমেদের জীবন নিয়ে নির্মিত সিনেমা বিষয়ে আমার আশঙ্কা করবার যথেষ্টই কারণ আছে। সেই আশঙ্কা থেকে 13ই ফেব্রুয়ারি আমি একটি চিঠি দেই সেন্সর বোর্ডকে, যেই চিঠিতে অনুরোধ করা হয় আমি যেই আশঙ্কাগুলো করছি ছবিটি দেখবার সময় সেই বিষয়গুলো যাচাই বাছাই করে যেন তারা সিদ্ধান্তে উপনীত হন। এ ছবিতে যদি কোনো আপত্তিকর বিষয় থাকে সেগুলো যেন যথাযথভাবে পরিবর্তন এবং পরিশোধন করে মুক্তি দেয়া হয়। আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা। কোনো নির্মাতা বা তার নির্মিত চলচ্চিত্রের সাথে বা তার নির্মাণের সাথে আমার ব্যক্তিগত কোনোই বিরোধ নেই। আমি কোনো চলচ্চিত্র নিষিদ্ধের জন্য আবেদনও করিনি, নিষিদ্ধের কথাও বলিনি। তবে হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে এবং তার একজন ভক্ত পাঠক হিসেবে যেই চলচ্চিত্রে হুমায়ুন আহমেদকে ভুলভাবে উপস্থাপন করা হবে, সেই চলচ্চিত্রের পক্ষে আমার অবস্থান থাকবে না, এটাই স্বাভাবিক। তো এটি হচ্ছে আমার অফিসিয়াল লিখিত বক্তব্য। লিখিত বক্তব্যের বাইরে সেন্সর বোর্ডে এই চিঠিটি বা আবেদনপত্রটি জমা দেবার পর এখন পর্যন্ত সেন্সর বোর্ড থেকে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে পত্রপত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি যে ছবিটিতে যে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল, সেই অনাপত্তিপত্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটার পিছনে আমার চিঠিটি মূল কারণ কিনা সেটা আমাকে সেন্সর বোর্ড থেকেও জানানো হয়নি, আমি নিশ্চিত নই। তবে ছবিটির এই যে বিষয়গুলো আমি আশঙ্কা করছি বা যেই বিষয়গুলো আমি মনে করছি যে আপত্তিজনক, সেই বিষয়টি যাচাই বাছাই করবার জন্য যদি তারা কিছুটা সময় নেন,
সেই তাদের সেই সময় নেওয়াটাকে বা যাচাই বাছাই করাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং ছবিটিতে যদি হুমায়ুন আহমেদের জীবনের সাথে কোনো মিল না থাকে এবং তার সঙ্গে বিভ্রান্তিমূলক কোনো কিছু যদি জুড়ে দেওয়া না থাকে, তাহলে এই ছবির সম্বন্ধে আমার কোনোই বক্তব্য থাকবে না। এটা হচ্ছে আমার অফিসিয়াল বক্তব্য। এখন আপনারা যদি কিছু আন্তর্জাতিকভাবে এটা করবেন, রিলিজ করবেন, সেক্ষেত্রে আমি এই মাত্র আমার বক্তব্যে উল্লেখ করেছি এবং আবারও বলতে চাই যে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। আমি নিজেও নির্মাণ শুরু করেছি। চলচ্চিত্র নির্মাতা সেই বড় অর্থে না বলা গেলেও যেহেতু নির্মাণ করছি, আমিও নির্মাতা। সুতরাং হুমায়ুন আহমেদের জীবনের কোনো অংশ নিয়ে বা ছায়া নিয়ে যেটাতে দর্শক মনে করবেন যে হুমায়ুন আহমেদ আছেন এই চরিত্রে, সেরকম একটা চলচ্চিত্র নির্মাণের আগে একটা যোগাযোগ করাটা ওনার জন্য খুব সহজ ছিল, বা এইসব আলোচনার পর সেই যোগাযোগের রাস্তাটা কিন্তু আরেকটু উন্মোচন হয়। সেই ব্যাপারটিতে আসলে আলাপ করেই একটা ব্যবস্থা নেওয়া যেত, যে না, উনি কিন্তু স্পষ্টভাবে বলতে পারতেন যে আমার এই চলচ্চিত্রের সাথে হুমায়ুন আহমেদের জীবনের কোথাও কোনো মিল নেই, কোনো সম্পর্কই নেই। সেই স্পষ্ট বক্তব্যটা আমি আশা করছিলাম, সেই স্পষ্ট বক্তব্যটা আসলে অনুপস্থিত। তো যেই কারণে যদি এমন হয় যে যে ছবিটি আসলে সেন্সর পায়নি, যেই ছবিতে আপত্তিকর অনেকগুলো বিষয় আছে, সেই ছবিটিকে আসলে অন্য যে কোনো মাধ্যমে মুক্তি দেওয়া যাবে এরকম কি আইন আছে? আমার জানা নেই। যদি আইন না থেকে থাকে, অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর আমার মনে হয় না যে যারা হুমায়ুনের ভক্ত পাঠক আছেন তারাও বিষয়টিকে একটু সুন্দর চোখে দেখবে, যে হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো কিছু একটা বানিয়ে ফেলা যায়, তারাও এটা মেনে নেবে বলে আমি মনে করি। ছবির পরিচালক যখন যেটা বলতেন, হ্যাঁ অবশ্যই হুমায়ুন আহমেদকে নিয়ে, তার জীবনকে নিয়ে একটি ছবি বানানো, এটা তো হুমায়ুন আহমেদের পরিবারের পক্ষ থেকে হুমায়ুন আহমেদের ভক্ত পাঠক হিসেবে আমাদের খুশি হওয়াই উচিত। বরং আমি তো মনে করি হুমায়ুন আহমেদকে নিয়ে একের পর এক অনেক ছবি হওয়া উচিত। তার নিজের লেখা, তার জীবন সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার ছোটবেলা সম্পর্কে, এবং মুক্তিযুদ্ধে তাদের পারিবারিক যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ সম্বন্ধে অনেক চমৎকার কিছু বক্তব্য আছে, অনেক গ্লোরিফাইড অংশ আছে। সেই অংশগুলো তার জীবনীর অংশ হতে পারে, সেই অংশগুলো তাকে নিয়ে চলচ্চিত্রের প্রতিপাদ্য বিষয় হতে পারে। কিন্তু কিছু ট্যাবলয়েড ম্যাগাজিনের রিউমার ওনার জীবনের সাথে জুড়ে দিয়ে, হ্যাঁ, এবং কিছু আপত্তিকর বিষয় জুড়ে দিয়ে হুমায়ুন আহমেদকে বিচার করাটা ঠিক বলে আমি মনে করি না। কারণ হুমায়ুন আহমেদ শুধু আমাদের দেশের জন্য না, বাংলা সাহিত্য, পৃথিবীর সমস্ত দেশে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের সবার কাছেই হুমায়ুন আহমেদ একজন কিংবদন্তি। হুমায়ুন আহমেদকে ছোট করা মানে কিন্তু আমাদের দেশের একজন সাহিত্যিককে ছোট করা। এটা যেহেতু আন্তর্জাতিক ছবি বলা হচ্ছে, এটাতে তো আরো বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল। আরেকটা কারণে আমি আশঙ্কাটা সত্য বলে মনে করছি। আমি খুব সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যমে দেখেছি এই ছবিটির যখন মহরত অনুষ্ঠিত হয়, সেটা খুব চমৎকারভাবে ধুমধাম করে মহরতটা অনুষ্ঠিত হয়। এবং বাংলাদেশের একজন ছোট্ট চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি খুব গর্ব অনুভব করি যে আমাদের দেশের এরকম একটি চলচ্চিত্রে বাংলাদেশ, ভারতের মূল মিডিয়ার একজন খুব নাম করা অভিনয় শিল্পী, খুব গুণী অভিনয় শিল্পী কাজ করছেন, টালিগঞ্জের কিছু অভিনয় শিল্পী কাজ করছেন, এবং এত চমৎকারভাবে এটার প্রচার হচ্ছে। আমি নিজে খুব গর্বিত হয়েছিলাম। পরবর্তীতে ছবির শুটিং চলাকালীন সময় আমাদের কোনো সাংবাদিক বা আমাদের কোনো মিডিয়ার কেউ ওখানে ঢুকতে পারেননি, বা এত প্রচন্ড লুকোছাপার মধ্যে কাজটা হয়েছে, তখনও আমার মাথায় আসলে কোনো ধরনের সন্দেহের উদ্রেক করেনি। আমার কাছে মনেই হয়েছে যে একটা ঘটনা উনি হয়তো বা বলতে চাচ্ছেন না, জানাতে চাচ্ছেন না। কিন্তু এই লুকাছাপাটা হলো শুধুমাত্র বাংলাদেশের নিউজ মিডিয়ার সাথে, এবং নিউজটা বের হলো কলকাতার বা ভারতের একটি মিডিয়াতে প্রথম বের হলো। এই সম্পূর্ণ বিষয়টি আমার কাছে প্রচন্ড সন্দেহের কারণ হয়েছে। এবং এই ঘটনাগুলো যখন চলছে, তখন কি আপনি নির্মাতার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলেন? দেখেন, যিনি ছবি নির্মাণ করছেন তিনিই তো জানেন তিনি কি নির্মাণ করছেন। তাহলে যোগাযোগের শুরুটা তার কাছ থেকেই আসা উচিত ছিল না? আমি কিন্তু সরাসরি ওনার সাথে যোগাযোগের চেষ্টা না করলেও আমি যে বক্তব্যগুলো দিয়েছি, যেখানে বারবারই বলেছি যে উনি আমার সাথে একটু যোগাযোগ করলেই পারতেন, তার মানে হচ্ছে যে আমি আমার কাছে ওনার জন্য রাস্তাটা খোলা। উনি কিন্তু কয়েকটা মিডিয়াতে খুব রিসেন্ট হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাবে না করেছেন, আবার সরাসরি না করেননি। আমি সেটাই বলছি যে স্পষ্টভাবে না করেননি। দেখেন, চলচ্চিত্র নির্মাতার হতে হবে সবচাইতে ট্রুথফুল। হ্যাঁ, চলচ্চিত্র নির্মাতা কেন, যে কোনো মানুষের তার নিজস্ব যে প্রফেশন,
তার যে প্রফেশন, সেই প্রফেশনের প্রতি তাকে অবশ্যই ট্রুথফুল হতে হবে। কোনো এরকম রাগ ঢাক করে কেন আমরা কথা বলবো? আমি যদি একটি কাজ করি সেটা বলার সৎ সাহস আমার থাকা উচিত যে আমি এই কাজটি করছি। তো সেই সৎ সাহসটি বা সেই বাদিতাটুকুন আমরা অবশ্যই একজন চলচ্চিত্র নির্মাতার কাছে আশা করি। আমার একটা প্রশ্ন ছিল, জি, সেটা হচ্ছে যে লুকোচুরির কথা বলছিলেন, দেখা যায় অনেক নির্মাতা এটা হয়ে থাকতে পারে, কিন্তু আমার তেমনটি মনে হয় না। আচ্ছা, আমার তেমনটি মনে হয় না, কারণ সেন্সর বোর্ডের যারা প্রিভিউ কমিটি যারা ছবি দেখেছেন তাদের কারোর সাথে আমার কথা হয়নি। তবে সম্প্রতি একটি রিপোর্টে আমি দেখলাম যেখানে বলা হয়েছে, আমি একটু দেখে বলছি আপনাদের। এই ছবিটি দেখে অনেকেরই মনে হতে পারে এটি হুমায়ুন আহমেদের চরিত্র, এবং এই ছবিটির দৃশ্যগুলো দেখে পরিবারের সদস্যদের এবং হুমায়ুন ভক্তদের আশাহত হবার সম্ভাবনা আছে। তার মানে যে এমন কিছু বিষয় উঠে এসেছে যেখানে হুমায়ুন আহমেদের পরিবারের কি বলবো, হুমায়ুন আহমেদের পরিবারকে ঘিরে কিছু ঘটনা উঠে এসেছে যেগুলো হুমায়ুন ভক্তদের আশাহত হবার বা হুমায়ুন আহমেদের জীবন নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ব্যাপারটা যে আছে, এটা চলচ্চিত্র প্রিভিউ কমিটি যারা আছেন তাদের বরাদ দিয়ে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। আপা, মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুকের সর্বশেষ স্ট্যাটাস সেটা তো ছবি দেখলেই বোঝা যাবে, দর্শকরা যার যার বিচার বুদ্ধি খাটিয়ে বুঝতে পারবে। জীবনের জটিল অঙ্ক, অসহায়ত্ব এইসব অবগাহন করার মতো ম্যাচুরিটি এবং সিভিলিটি আমাদের দর্শকদের আছে। লেট দেম ওয়াচ এন্ড ফিল। এই মালকিনকে নিশ্চয়ই বোধহয় আপনি সম্ভবত। আমি ঠিক নিশ্চিত না উনি কাকে ইঙ্গিত করে এটা বলেছেন। তো এই বিষয়ে আপনি লেখক হুমায়ুন আহমেদ সবার, উনি লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে যদি ছবি বানাতেন তাহলে হয়তোবা আমি ওনাকে অ্যাপ্রিশিয়েট করতাম। উনি হুমায়ুন আহমেদের পারিবারিক জীবন, ব্যক্তিগত বিষয় নিয়ে ছবি বানানোর অধিকার আসলে আমার মনে হয় নেই। আপনার কি মনে হয়, আপনার সাথে কি তার কোনো বিরোধ ছিল, কিংবা হুমায়ুন পরিবারের সাথে কোনো বিরোধ ছিল? মানে এরকম কেন করতে যান? এখন ওনার মনের মধ্যে ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আসলেই আমার জানা মতে কোনো বিরোধ ছিল না। আমার জানা মতে হুমায়ুন আহমেদের বিশাল জীবনের কখনোই, আমি যতদূর দেখেছি, ওনার উপস্থিতি আমি কখনোই দেখিনি। এই বিশাল আকাশের নিচে এসে দাঁড়াতে আমি ওনাকে আগে কখনোই দেখিনি। এই বিশাল আকাশের কোনো পাশে মেঘ আছে কিনা এবং সেই মেঘটি কতখানি বানানো, ওই মেঘটির দিকেই তার বেশি আগ্রহ লক্ষ্য করছি। তো বিশাল হুমায়ুনকে নিয়ে ছবি বানানোর জন্য কেউ যদি চান এবং তাকে নিয়ে পরিপূর্ণভাবে যদি গবেষণা করেন, অবশ্যই হুমায়ুন আহমেদকে নিয়ে প্রচুর গবেষণা হওয়া উচিত, হুমায়ুন আহমেদের লেখনী নিয়ে গবেষণা হওয়া উচিত, এবং হুমায়ুন আহমেদের জীবনের অনেক চমৎকার কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে গবেষণা করে ছবি হওয়া উচিত। এবং সর্বশেষে একটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি হয়, সেই রিপোর্টার যখন আমাকে তথ্যটি জানান, আমি যখন বিস্মিত হই এবং আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি যে আমি বাংলাদেশের মিডিয়ার কাছ থেকে এরকম কোনো তথ্য পাইনি, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে এটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো ছবি? তিনি আমাকে তখন বলেন তার কাছে প্রমাণ আছে। আমি বারবার বলার পরও তিনি আমাকে তখন প্রমাণটি দেননি, যেটি গতকাল একটি রিপোর্টে আমার আশঙ্কা যে একদম সত্য সেটি প্রমাণিত হয়েছে, যেখানে সেই রিপোর্টার ইন্টারভিউতে বলেছেন যে এই চলচ্চিত্রের পরিচালক নিজে আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন যে এই ছবিটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো, এবং ছবির সাথে সংশ্লিষ্ট অনেকেই এই পত্রিকার রিপোর্টারকে এই বিষয়টি, মানে আনন্দবাজার পত্রিকার রিপোর্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। এটা বাংলা ট্রিবিউনে এসেছে। এখন যদি যিনি রিপোর্ট করেছেন, যার রিপোর্টের জের ধরে আসলে বাংলাদেশে আলোচনাটা শুরু হয় আনন্দবাজারের, তিনি যদি প্রমাণ করে দেন যে তাকে চলচ্চিত্রের একদম কলাকুশলীদের পক্ষ থেকে এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরাসরি পরিচালক নিজেই যদি জানান যে তিনি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ছবি করছেন, তাহলে এখন আবার কথা ঘুরে যাওয়ার পিছনে সেটা আরো আশঙ্কাজনক। কেন একই জন একই সময় এক এক কথা বলছেন? কারণ আপনারা বোধহয় পূর্বের রিপোর্টগুলো যেগুলো নভেম্বর মাসে হয়েছে, ওগুলো একটু মনে করলেই দেখবেন সেখানে যেরকম লুকোচুরি করা হয়েছে, এখন একটু ডিপ্লোম্যাটিক্যালি না বলার চেষ্টা হচ্ছে, কিন্তু স্পষ্ট কোনো উত্তর আমি এখনো পাইনি। ঘটনাতেই হুমায়ুন আহমেদ বেশিরভাগ কথাই লিখে গেছেন, খুব কম অংশই আছে যে আমরা জানি না। সেটা হচ্ছে যে দুইটা পরিবারের কথাই বলছেন। আজকে সিনেমাটি নিয়ে আপনার যে অবস্থান, হুমায়ুন আহমেদের আরেকটা পরিবারের যে তথ্য আছে বা তাদের ভাইরা আছে, তারা কি বিষয়ে আপনার কথা বলেছেন? আচ্ছা, বা তাদের পক্ষটা প্রথমত হুমায়ুন পরিবারের যে কেউ
এই অবস্থান নিতে পারে। আমি যদি চুপ করে থাকি, অন্য কেউ যদি অবস্থান নেন, যে কেউ হুমায়ুন আহমেদের পরিবারের অবস্থান নিতে পারে, অথবা হুমায়ুন আহমেদের পরিবারের সবাই চুপ থাকলেও হুমায়ুন আহমেদের যে কোনো ভক্তও অবস্থান নিতে পারে। আপনারা জানেন যে এরকম পাশের দেশেও কিছুদিন আগে একটা সিরিয়াল হয়েছে, যারা উত্তম কুমারের ভক্ত তারা কিন্তু প্রতিবাদ করেছেন। পরিবার যেমন প্রতিবাদ করেছেন, পরিবার চুপ করে থাকলেও ভক্তরা প্রতিবাদ করতে পারে, তাই না? এই প্রতিবাদ করার জন্য সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে এরকমটা আমি মনে করি না। তারপরও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ওনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আগেও কথা হয়েছে, আজ সকালে আবারও কথা হয়েছে। আপনারা চাইলে আহসান হাবিব সাহেবকে ফোন করে ওনার বক্তব্য নিতে পারেন। তিনি পূর্ণ সম্মতি জানিয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষে। আপনার আমার একটা প্রশ্ন ছিল, আমি জনি বিডি নিউজ স্যার কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন নাকি, বা মানহানি কোনো মামলা করবেন নাকি? ছবিটা আমি দেখিনি এখনো, তাই না? আমি না দেখি কিভাবে আসলে মানহানির মামলাটা করব? আমার সবকিছুই তো আসলে এই যে রিপোর্টগুলো আমার কাছে প্রাপ্ত যেই তথ্য, সেগুলো তো এই রিপোর্টের ভিত্তিতে। আমি নিশ্চিত না হয়ে আসলে কিভাবে মামলা করব, সেই জন্য আগে আমি সেন্সর বোর্ডের যারা গুণীজন আছেন, যারা এই নীতিমালাগুলো ভালো মতো জানেন, তাদের হাতে এই বিষয়টা ছেড়ে দিয়েছি। তারা যদি দেখে সিদ্ধান্ত নেন, তাহলে আমি শুরুতেই মামলা আইন। তো এই লেখিকা শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টটিতে উঠে এসেছে তার নিজের বই নিষিদ্ধ হওয়ার বেদনার কথাও। তসলিমা লিখেছেন, বাংলাদেশে ডুব নামের একটি চলচ্চিত্রকে সেন্সর বোর্ড নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার পক্ষে বিপক্ষে আলোচনা, সমালোচনা, বিতর্ক হচ্ছে। এটি নিশ্চয় ভালো লক্ষণ। বিতর্ক হলে মানুষ ভাবার সুযোগ পায়, মত প্রকাশের অধিকার সম্পর্কে নিজে কিছু সিদ্ধান্ত নিতে পারে, ঠিক করতে পারে সে কোন দিকে যাবে, বাক স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে। এরপরই লেখিকা নিজের বইয়ের প্রসঙ্গে বলেন, আমার বই যখন একের পর এক নিষিদ্ধ করেছে বাংলাদেশের সরকার, কেউ টু শব্দটিও করেনি। দেখে এরকমই মনে হয়েছে আমার মত প্রকাশের অধিকার কেউ বিশ্বাস করে না। যারা মানুষের মত প্রকাশের অধিকার বিশ্বাস করে, তারা কিন্তু শত্রু মিত্র সবারই মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে। মতে বিশ্বাস না করতে পারো, কিন্তু মত প্রকাশের অধিকারে তো বিশ্বাস করবে। এদিকে ছবি